হাসিনার নির্দেশে চলে গুলি হত্যা করা হয় প্রায় ১৪০০ মানুষকে, জুলাই আন্দোলনের রিপোর্টে জানালো জাতিসংঘ। আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ড মামলার রায় নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ, বিরূপ ধারণা তৈরির শঙ্কা চেয়ারম্যানের। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে সরকারের কাছে ২৮০০ কোটি টাকা চাইবে নির্বাচন কমিশন, চূড়ান্ত হবে ইসির বৈঠকে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল সাবেক সরকার, আর সে লক্ষ্য পূরণে শত শত বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এমন অভিমত দিয়েছেন, আর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে তার এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বাতেন বিপ্লব। ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রাণহানি ঘটনাগুলো নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠায়। ওই প্রতিনিধি দলের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। And the High Commissioner, of course, painted a picture of just the scale of the brutality that occurred. The report is unfortunately full of individual examples of the brutality that people were subjected to. এ প্রসঙ্গে ফলকার তুর্ক বলেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল সাবেক সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। It's clear when you read the report that my office's findings found reasonable grounds to believe that indeed the top echelons of the previous government were aware and in fact were involved in the commission of very serious violations of for instance, enforced disappearances, arbitrary detention, the suppression of the protests through violence. And what it means as well is, in order, I mean, these are findings, and you know, there is a certain standard that we use when it comes to human rights inquiries. It's quite another standard when it comes to trial, and that's a different standard that needs to be applied, and that's why we are saying if it leads to trials, further obviously criminal investigations are required and warranted. জাতীয় ক্ষত সারাতে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদিহি এবং ন্যায় বিচার নিশ্চিত করাকে অপরিহার্য বলে মনে করেন ফলকার তুর্ক। It is important again that the judicial process inside the country is reformed, that it guarantees due process, that it guarantees fair trials, and that process goes ahead, because we cannot allow for perpetrators of serious human rights violations to get away with impunity. এ সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের ফিরিয়ে না দিলে বিচার কাজ কিভাবে সম্পন্ন হবে এমন প্রশ্নের উত্তরে ফলকার তুর্ক বলেন, বিষয়টি উদ্বেগের। Grave violations of international human rights law, of abuses of this kind are being committed as this report documents. It is crucial that indeed accountability is served. প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে তাদের 44 জন কর্মকর্তা এই ঘটনায় নিহত হয়েছেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সরকার দেশকে আইএমএ জাহিলিয়াতের যুগে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সরকারি বাহিনী কর্তৃক টার্গেট করা ব্যক্তিদের নির্যাতন এবং আটকে রাখার জন্য ব্যবহৃত আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নেওয়ার পর আয়নাঘর নামে খ্যাত ঢাকার ৩টি স্থাপন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবেই ব্যবহার হতো। গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে এসব বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, এমন অপরাধের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। আয়নাঘরকে নিদর্শন হিসেবে রাখার কথা জানিয়ে এই আলামত যাতে কেউ ধ্বংস না করতে পারে সে ব্যাপারেও নির্দেশনা দেন তিনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদেরকে সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। অভিযোগ আছে, শেখ হাসিনার শাসনামলে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জনকে গোপনে বন্দী রাখা হয়েছিল এসব আয়নাঘরে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আয়নাঘর পরিদর্শন বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। দুপুরে রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেস সেক্রেটারি বলেন, সারা দেশে 8 শতাধিক আয়নাঘর ছিল। প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। গত 15 বছরের সকল গুমের বিচার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। দুদিনের সংক্ষিপ্ত সফরে আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। প্রফেসর ইউনূস প্রত্যেকটা স্পটে গিয়েছেন, প্রত্যেকটা আয়নাঘর যে লোকেশনে যতগুলো আয়নাঘর ছিল প্রত্যেকটা স্পটে ঘুরে ঘুরে দেখেছেন এবং এই প্রত্যেকটা স্পটেই যারা যারা ওই স্পটে যাদেরকে রাখা হয়েছিল তারা তাদের ঘটনাগুলো, তাদেরকে কিভাবে আনা হলো, কিভাবে তাদেরকে টর্চার করা হলো, কিভাবে তারা দিন কাটালেন এবং তারা আসলে কেউ কেউ তো আছেন যেমন আব্দুল্লাহ আজমি, আরমান, ব্যারিস্টার আরমান, তারা 8-9 বছর ধরে ছিলেন, তারা কিভাবে ছিলেন পুরো বর্ণনাটা। জুলাই হত্যাকাণ্ড মামলার রায় প্রকাশের সময় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, কারো ধার ধারে না। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পরে সাংবাদিকদের এসব কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। জাতীয় এবং স্থানীয় সরকারের ভোটের জন্য আগামী অর্থবছরে প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ চেয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার মধ্য দিয়ে এই নির্বাচন পরিচালনা এবং আইন শৃঙ্খলা খাতে প্রায় 2,800 কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় সমান বরাদ্দ চেয়েছে কমিশন। সরকারের কাছে আগামী 2025-26 অর্থবছরে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানোর কথা গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ। তিনি বলেন, সরকার প্রধানের পরিকল্পনা ধরে তারা ভোটের প্রস্তুতি চলছে। ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পরই সম্ভাব্য ব্যয়ের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে বলেও জানান তিনি। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল করা হয়েছে। শ্রীপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল ফকির এবং মাজহারুল ইসলাম বাবু সহ আরও অনেকে। বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ জনপদের মানুষকে সহজ এবং নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচয় করে দিতে কুমিল্লার 2টি ইউনিয়নে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রম শুরু করেছে বিকাশ। সারা দেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে গতকাল জেলার জগন্নাথপুর এবং পাঁচথুবি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই আয়োজনের যাত্রা শুরু হয়। বাউল গান, বর্ণিল র্যালি, উঠান বৈঠক সহ নানা উদ্যোগে ভিন্নধর্মী এই আয়োজনে ইউটিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান এবং বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা স্থানীয় জনগণকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে তাদের আর্থিক ব্যবস্থাপনা সহ সার্বিক জীবনযাত্রায় আরও স্বাচ্ছন্দ্য, ভবিষ্যৎ নিরাপত্তা এবং সফলতা নিশ্চিত করার আহ্বান জানান। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনার নির্দেশেই চলে গুলি, হত্যা করা হয় প্রায় 1400 মানুষকে। জুলাই আন্দোলনের রিপোর্টে জানালো জাতিসংঘ। আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ড মামলার রায় নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনালে অসন্তোষ, বিরূপ ধারণা তৈরির শঙ্কা চেয়ারম্যানের। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে সরকারের কাছে 2800 কোটি টাকা চাইবে নির্বাচন কমিশন, চূড়ান্ত হবে ইসির বৈঠকে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।